শ্রী পারাবত লিখিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস। পর্ব ৭। মহির রাত জাগা মাথা হঠাৎ গরম হয়ে ওঠে। ছুটে গিয়ে রামরতনকে মারধর করতে ইচ্ছে হয়, কিন্তু দাদা দাঁড়িয়ে রয়েছে মধ্যিখানে হিমালয় পর্বতের মতো। সামনে দিয়ে কয়েকটা ফিটন ধুলো উড়িয়ে চলে যায় নতুন কোর্টের দিকে। এই সময় সাধারণত সাহেবরা হাওয়া খেতে বার হয় না, তারা বার হয় সন্ধেবেলা। সুতরাং কোর্টে বোধহয় জরুরি কোনো সভা টভা আছে। সে শুনেছে হেস্টিংসের সঙ্গে গোড়াদের বড় কর্তা জেনারেল ক্লেভারিং এর ভালো রকম বিবাদ চলছে। সেই বিবাদকে নিয়ে কত সব মুখরোচক গল্পগুলো ফোর্ট আর কোর্ট থেকে বার হয়ে প্রথমেই আসে চাঁদপাল ঘাটের আশপাশে, তারপর সেটা ছড়িয়ে পড়ে সারা শহরে। দাদা গোপাল মুখুজ্জে সাহেবদের সঙ্গে করে নিয়ে চলে যায়। রামরতন একা পড়ে যায়। মহি ধাঁ করে তার সামনে গিয়ে বলে, এখানে এসেছো কেন? আমাকে খুঁজতে? আপনি? আপনাকে খুঁজবো কেন? তবে তখন থেকে দেখছি সব জায়গায় উঁকি দিচ্ছ। তোমার কি এই সব জায়গায় বন্ধু বান্ধব কেউ আছে নাকি? রামরতন বুঝতে পারে না মহি নেশা করে আছে কিনা। এত সকালে নেশা করবে কোথায়? নিশ্চয় তার দাদার সঙ্গে এসেছে, কিন্তু এমন বিশ্রী দেখাচ্ছে কেন? পোশাকেও কোনো পারিপাট্য নেই। তার দাদার প্রতি স্নেহ কি এতই অন্ধ যে কিছুই চোখে পড়ে না? হতে পারে, নইলে অমন দাদার এমন ভাই হবে কেন? কমলার দিকে তাকানো যায় না। তার স্বামী যদি এমন না হতো, বড় শান্তি পেত রামরতন। সে তো আর কিছুই করতে পারে না। কমলার যাতে কোথাও বিয়ে না হয় সেই প্রার্থনাই সে করেছিল বছর 5 ধরে। কিন্তু বিধাতা নির্মম, প্রার্থনায় কোনো কাজ হয় না। তার চেয়ে রামরতনের বাবার অবস্থা যদি ভালো হতো, তাহলে পৃথিবীতে আজ সে সবচেয়ে সুখী মানুষ হতে পারত। কমলাকেও অমন ভেতরে ভেতরে পুড়তে হতো না। রামরতন অন্যমনস্ক হয়ে পড়েছিল মুহূর্তের জন্য। এটাই তার স্বভাব। এই স্বভাবের ভয়ে সবসময় তটস্থ থাকতে হচ্ছে তাকে কিছুদিন থেকে। বেনিয়ান দুর্গাচরণ মুখুজ্জেকে ধরে গোপাল মুখুজ্জে হিকি সাহেবের ওখানে তার চাকরি ঠিক করে দিয়েছে। তাই মহির ওপর সে যতটা বিরক্ত, গোপালের প্রতি ততটাই কৃতজ্ঞ। কি হলো, এখানেও আকাশ দেখছো? কথাটার উত্তর দেবে না? একটা কথা বলবো? বলো। কমলার চেয়ে আমি বড়। তাই কি? এবারে আমার সঙ্গে আপনার সম্পর্কটা ভেবে নিন। ও, দাদা হতে চাও? তা তুমি কমলার কিরকম ভাই? পিসির, দেওরের, শালির, ননদের ছেলে? যেরকমই হই, ওদের বাড়িতে যাতায়াত তো আছে। হ্যাঁ, সেই সূত্রে আমাদের বাড়িতেও যাতায়াত ধরেছ। ঠিক, তবে আর যাব না। আমি চাকরি পেয়েছি। যার কাছে কাজ পেয়েছি তারই একজন চাকরকে খুঁজতে এখানে এসেছি। তিনিই খোঁজ করতে পাঠিয়েছেন। খুব যে দাদা দাদা ভাব দেখাচ্ছ। রামরতন কোনো কথা না বলে ধীরে ধীরে চলে যায়। মহি কেমন অসহায়ের মতো চেয়ে থাকে। সেই মুহূর্তে মনে হয় তার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। মানুষের ওপর রাগে অভিমানে তার চোখ ছলছল করে ওঠে। রামরতন চক্রবর্তী অ্যাটর্নি হিকির রাইটারের চাকরি পেয়েছে। সে চাঁদপাল ঘাটে খুঁজতে গিয়েছিল সাহেবের পেয়ারের ভৃত্য নবাবকে। নবাব নাকি সম্প্রতি লুকিয়ে চুরিয়ে রাত্রিটা বাইরে কাটায় মাঝে মাঝে। সাহেবের তাতে কোনো আপত্তি নেই, আপত্তি তার শুধু সময়ের জ্ঞান হারালে। একথা সাহেব রামরতনকেও প্রথম দিনই বলে দিয়েছিল। সে দেখেছে সাহেবের দু একজন ভৃত্য তার মদের বোতল থেকেও মাঝে মাঝে ভাগ বসায়। সাহেব বোঝে সবই, কিছু বলে না। সাহেব নিজেও বড় বেশি মদ্যপান করে, কিন্তু কাজের বেলায় এতটুকু গাফিলতি নেই। ভৃত্যদের বেলাতেও তাই চায় সাহেব, কিন্তু নবাব বাড়তে বাড়তে নাকি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। তাই সাহেব রামরতনকেই পাঠিয়েছিল চাঁদপাল ঘাটে।
রাইটারের চাকরি মানে শুধু লেখনী ধারণ নয়, এইসব কাজও সময়ে অসময়ে একটু আধটু করতে হয়, নইলে সাহেবের সন্তুষ্টি আর বিশ্বাস অর্জন করা যায় না। বেনিয়ান দুর্গাচরণ মুখার্জি নিজে রামরতনকে এই ধরনের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। সাহেবদের সঙ্গে বহুদিন ধরে মিশতে মিশতে দুর্গাচরণ তাদের মনের ভেতরটা অবধি দেখতে পায়। সে বলে, বিলাতি ইঁদুর ধরার জন্য চাঁদপাল ঘাটে অনেকেই ফাঁদ পেতে রাখে, কিন্তু সেই ফাঁদে কি টোপ দিতে হবে সে খবর নিমু মল্লিকের পরে তারই সবচেয়ে ভালো জানা। চাঁদপাল ঘাটে যে অদ্ভুত অবস্থায় তাকে পড়তে হয়েছিল সেই কথাই ভাবে রামরতন। মহি অমন ভাবে ছুটে এলো কেন তার দিকে? কমলার সঙ্গে তার দেখা হওয়া একটু কঠিন। তার শ্বশুর বাড়িতে বরং রামরতন দেখা করতে পারত, কিন্তু বাপের বাড়িতে সহজে সম্ভব নয়, কারণ কমলার কাকিমা আর তার পিসিমা রামরতনের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখে। 5 বছর আগেও সে যখন খুশি কমলার সঙ্গে কথা বলতে পারত, কিন্তু তারপরেই কমলার এবং তার ভেতরে একটা পরিবর্তন নিশ্চয়ই লক্ষ্য করেছিল বয়স্করা, তাই তাকে ও বাড়িতে বেশি যেতে মানা করে দেওয়া হয়েছিল। তবে কমলাদের ভৃত্য আদ্যিনাথ কেন যেন রামরতনকে পছন্দ করে ফেলেছিল। আদ্যনাথের মাথার চুল সব সাদা, গায়ের চামড়াও কুঁচকোতে শুরু করেছে। সে বলতো, দিদিমণি তোমার ঘরে গেলে খুশি হতো, তোমার লেখাপড়ায় কত আগ্রহ, দিদিমণিরও তাই। রামরতন আদ্যনাথকে কখনো প্রশ্ন করেনি তার ঘরে কমলার আশায় বাধা কোথায়, কারণ প্রশ্নের উত্তর তার নিজের জানা। সে গরিব, তাছাড়া ঘর জামাই হয়ে থাকাও তার পক্ষে সম্ভব নয়, কারণ তার মা বাবা আর ছোট ভাই রয়েছে। বাবার উপার্জন যৎসামান্য। আরেকটি বড় কারণ হলো কমলার বাবার সঙ্গে তার বাবার যৌবনে কোনো একটা ব্যাপারে কলহ ছিল, সেই কলহ এখনো মেটেনি। আদ্যনাথ বলেছিল, দিদিমণির এত সাত তাড়াতাড়ি বিয়ে হতো না, ওর রকম সকম সবাই টের পেয়েছিল। তাছাড়া ওর ঘরে তোমার নাম লেখা বই পাওয়া গিয়েছিল। রামরতন পরে বুঝেছে বইয়ের ওপর নাম লেখাটা উচিত হয়নি। কমলার বিয়ের পরেও সে আদ্যনাথের মাধ্যমে অনেক বই পাঠিয়েছে এবং এখনো পাঠায়। ওপরে বা ভেতরে কোনো নাম লেখা থাকে না। ওদের বাড়িতে ঢোকার আগে একটা বড় নিম গাছের গোড়ায় প্রতি শনিবার বিকেলে সে গিয়ে দাঁড়ায়। সে সময় আদ্যনাথ বইটা পাল্টাপাল্টি করে নেয়। তাকে মহিও একবার নিম গাছের নিচে আদ্যনাথের জন্য অপেক্ষা করতে দেখেছে। মহিকে দেখে চমকে উঠেছিল রামরতন, অথচ চমকে ওঠার কোনো কারণই ছিল না।